কৌশলে ফাঁদে ফেলে ২০ শিক্ষার্থীকে ধর্ষণ, পঞ্চম থেকে দ্বাদশ যৌন নিগ্রহের তালিকা থেকে বাদ পড়েনি কেউ। জিজ্ঞাসাবাদে নিজের সব অপকর্মের কথা স্বীকার করেছে এই শিক্ষক। তার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। খন্দকার মোশতাকের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুলের ইয়ের পর্যন্ত, গোড়া পর্যন্ত হারামিতে ভরা। আমার নোংরা ভালোবাসার কারণে প্রত্যেকটা বাপ মার চোখের পানি ফালায় কাঁদতাছে। হ্যাঁ, কামকু কামে ধরে গেছে গা। প্রত্যেকটা বাপ মার চোখের পানি ফালায় কান্দাইতাছ। একদম দাঁত ফলাইতে মধ্যে পুরো পরিমাণ ফলাফান। হাসির দড়ি থেকে মোশতাকের বাসার আমি কোনো লাইন দেখছি না। আজকের ভিডিওতে মোশতাকের অপকর্মগুলো একদম চাক্ষুষ প্রমাণ হিসাবে আপনাদের সামনে দেখাবো। আমি মনে করি মোশতাক টিচার বিষয়টা এখানেই দাফন হয়ে যাবে যদি এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখেন। বিশেষ করে মোশতাক আসলে কিভাবে মানুষকে ফাঁদে ফেলে সেটাকে পুঁজি বানিয়ে ব্ল্যাকমেইলের শিকার করে তাকে বিবাহ বন্ধন অথবা তার সাথে তিনি ধর্ষণে লিপ্ত হতেন। কথাটা একটু বলতে লজ্জা লাগলেও বলতে হচ্ছে। তো চলুন, তার মতো একজন শিক্ষক নামে একজন পুরুষ বা কাপুরুষ বা মানুষরূপী শয়তান কিভাবে একাধিক ছাত্রের সাথে এমন ঘটনাগুলো করেছেন সেগুলো আজকে দেখাবো। তবে আজকে ভিডিওটা বুঝতে হলে মোশতাকের পক্ষে অবস্থানরত যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকেও আজকে এই ভিডিওতে থাকতে হবে, কারণ মোশতাকের সপক্ষেও অনেক ভিডিও রয়েছে। চলুন, এখানে এমন একটা ভিডিও দেখাবো যেখানে আসলেই মোশতাকের বিয়ে নিয়ে সমস্যা নাকি মোশতাক যে বিয়ের নামে ধর্ষণ করতেছে ছাত্রীদেরকে ফাঁদে ফেলে সেটা নিয়ে সমস্যা, সেটাই প্রমাণ হবে। মোশতাকের সমস্ত ফাঁদে ফেলা ভিডিওগুলো আপনারা দেখবেন। তার আগে চলুন মোশতাককে নিয়ে বাস্তবমুখী কিছু কথা বলছে সেটা একটু আগে শুনে আসি। সে যদি ওর সেম এজের বা একটু বড় কাউকে প্রেম করে বা ওদের সাথে বন্ধুত্ব করে, তিশা যখন মাস্টার্স কমপ্লিট করবে, ওই ছেলেটা হয়তো মাস্টার্স কমপ্লিট করবে, তখন মাস্টার্স কমপ্লিট করে সে ওই ছেলে চাকরি পাবে না। তিশার বয়ফ্রেন্ড ওকে একটা আইফোন গিফট করতে পারবে কিনা এটা কনফিউজিং। ওকে একটা গাড়িতে চড়াইতে পারবে কিনা দে উইল বি নন টু অ্যাবাউট ইট। কিন্তু তিশার মতো যদি ওর সাথে প্ল্যানিং এ ভুল না করে, আমি মনে করবো যে সে চতুর মানুষ, সে অনেক চৌকস। ওনার হিসাব হচ্ছে যেই বয়সে আমি মাস্টার্স কমপ্লিট করার কথা সেই বয়সে হয়তো মোশতাক মরে যাবে বা কোনো না কোনো কারণে মোশতাক অচল হয়ে যাবে। তো এই মোশতাককে দিয়ে আমি আমার বাকি 50 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগিটাকে আমি স্মার্ট করে নিই। আমি মোশতাককে না 10 বছর স্যাক্রিফাইস করলাম। এখন 10 বছর যদি সে জেলের আযাবের মতো থাকে, বাকি 50 বছর তো সে স্বর্গের আরামে থাকবে। তখন তার কাছে টাকা থাকলে সে পৃথিবীর সেরা একটা যুবককে নিয়ে তার দাম্পত্য জীবন কাটাইতে পারে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ গেম অফ প্ল্যানিং। এরকম হাজার হাজার তিশা আছে ভাই পৃথিবী। বাংলাদেশে যখন যে সাবজেক্ট সর্বপ্রথম বয়োকনিষ্ঠ বয়োজ্যেষ্ঠের যে রিলেশনটা আসে, সেটা আমরা সর্বপ্রথম পাইছি হুমায়ুন আহমেদ এবং শাওনের ক্ষেত্রে। হুমায়ুন আহমেদ তখন অনেক জনপ্রিয় মানুষ, সে বাংলাদেশের আইকনিক পার্সন। কিন্তু তখনও তো এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, চিটাগং ইউনিভার্সিটির সারা পৃথিবীর যুবকেরা ছিলেন, বাংলা ভাষাভাষীর পাওয়ারেরা ছিলেন। আপনারা তো তখন ওর পিছনে উনার নিয়ে, শাওনকে নিয়ে, হুমায়ুন আহমেদকে নিয়ে আপনারা কিছু বলেন নাই। কারণ কেন? এখন এই তিশার ক্ষেত্রে, এই মোশতাকের ক্ষেত্রে আপনারা সোচ্চার কেন? আজকে হিরো আলমের চাইতে তো জঘন্য আপনাদের আমার হিসেবে বলবো মানুষ এই বাংলাদেশে আছে। উনারা সফলতার কাঠিতে আছে, ওদের কথা আপনি বলেন নাই। কারণ আপনারা হিসাব করেন সামাজিক স্ট্যাটাস, সামাজিক সোশ্যালিজম, কাতারে কাতারে বিল্ডিং এ হিসাব করেন। এটা ভাই মন মানসিকতা আসা উচিত না। ন্যায়ের পক্ষে থাকলে পুরো ন্যায়ের পক্ষে থাকা উচিত, আর ন্যায়ের পক্ষে না থাকলে ঈর্ষান্বিত হয়ে কারো সমালোচনা করা কারোই উচিত না। তিশার মতো যেসব মেয়েগুলো আছেন, আমি এদেরকে লুবি বলবো। লোভ মানুষের মধ্যে সব মানুষের মধ্যে আছে। এইখানে যে কথাগুলো বলছে এই কথাগুলোর সাথে যদি আপনি সহমত পোষণ করেন তাহলে মোশতাক এই কাম একাই, মোশতাক একা করছে বিষয়টা এরকম না। কম বয়সী মানুষকে বিয়ে করছে এটা কোনো সমস্যাই না, বরং সমস্যা হচ্ছে কি, সেটা হলো যেহেতু বিয়ের ক্ষেত্রে আপনি শরীয়ত মানছেন, যেহেতু আপনি এই বিষয়টাকে সামনে আনছেন, দলিল দিচ্ছেন, বুক ফুলিয়ে বলছেন যে আমরা তো অন্যায় করিনি, বেবিচার করিনি, বয়সের পার্থক্য আছে, ঠিক আছে, দুইজনের মনের মিল হয়েছে, ধরেন। শরীয়ত তো একথা বলে নাই যে আপনি বেপরদা হয়ে রাস্তাঘাটে চলবেন। প্রথমত অবস্থা হচ্ছে যে বয়সের বিষয়টা সবাই সামনে আনছে। আসলে বয়সের বিষয়টা নিয়ে হইচই করার জায়গা কেন তৈরি হলো, কেন হচ্ছে, এগুলোরও বিভিন্ন কারণ রয়েছে। এই সমাজেও এরকম অনেক আছে 45 বছর বয়সী পুরুষের কাছে 18 বছর বয়সী, 20 বছর বয়সী নারীকে বিয়ে দিয়েছে, এরকম অনেক আছে। কিন্তু হইচই হয় নাই বা এরকম জানে নাই। কেন হয় নাই? কারণ মা এবং বাবা, সমাজের মানুষরা মিলেই সেই বিবাহটা দিয়েছে। দেখুন, আমরা যে বিষয়টা নিয়ে এখানে কথা বলছি, অনেকে বলছে যে তারা তো শরীয়ত সম্মতভাবে বিবাহ করেছে বা ইসলামিক যে নিয়ম কারণ আছে সেগুলো মেনে চলেছে। এখন আমার কথা হলো, আপনি শরীয়তকে সাপোর্ট হিসাবে আনছেন বিবাহকে বৈধতা দিতে। তাহলে যেহেতু বিয়ের ক্ষেত্রে আপনি শরীয়ত মানছেন, যেহেতু আপনি এই বিষয়টাকে সামনে আনছেন, দলিল দিচ্ছেন, বুক ফুলিয়ে বলছেন যে আমরা তো অন্যায় করিনি, বিচার করিনি, বয়সের পার্থক্য আছে, ঠিক আছে, দুইজনের মনের মিল হয়েছে, ধরেন। তার বাবার যে অভিযোগ জোর জবরদস্তি করেছে, ব্ল্যাকমেইল করেছে, সেগুলো আমরা নাই বললাম। আমরা শুধু আমি শুধু ফ্রি ভাবে যদি বলি, একদম সোজাসুজি, যে তারা বিয়ে করেছেন, বিয়েটা ধর্মীয় সংবিধান অনুযায়ী শরীয়ত সম্মতভাবে করেছে। কিন্তু আমি বলতে চাই, শরীয়ত কি শুধু আমার প্রয়োজনে, মানে যে সময় আমার সাথে যেটা মিলবে, আমার মনের সাথে, বা আমার যখন যেটা ভালো লাগবে
সেই শরীয়ত মানবো, যেটা ভালো লাগবে না সেটা মানবো না। তাহলে পিতার সাথে পিতা মাতার কথা শোনা বাধ্য থাকা, পিতা মাতার সন্তুষ্টি অনুযায়ী, হ্যাঁ তিনি তার পছন্দের কথা বলতে পারবেন। পিতা মাতা যদি তার জন্য কাউকে পছন্দ করেন, তিনি হয়তো বলতে পারেন যে আমার পছন্দ হয়নি, বা তোমরা আরো দুই একটা দেখো, বা উনি বলতে পারেন যে আমার চয়েজের আছে, তোমরা একটু দেখো, খোঁজ খবর নাও। কিন্তু আমার কথা হলো, শরীয়ত তো একথাও বলছে যে তোমরা পিতামাতাকে কষ্ট দিও না। সূরা লুকমান আয়াত নং 14 আল্লাহ বলছেন, তোমরা পিতামাতার অশুকরিয়া করো না, আমার অশুকরিয়া করো না। পিতামাতার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, প্রত্যাবর্তন আমার দিকেই। এখন বিয়ে শরীয়ত ভাবে বলছেন বৈধ, তাহলে পিতামাতার সাথে যে ব্যবহার করছেন সেটা তো শরীয়ত সমর্থন করে না। শুনেন, পিতামাতা কখনো সন্তানের অকল্যাণ চায় না। এখন আমাকে শাসন করছে, বারণ করছে, আমি যেন মানুষের মতো মানুষ হই। এখন সেই শাসন বারণ যদি আমার কাছে মনে হয় যে আমার প্রতি জুলুম করছে, আসলে তিনি ভুল ব্যাখ্যা করছেন, সঠিক ব্যাখ্যা করেন নাই। প্রত্যেকটা মা বাবাই চান তার সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক। সেই জায়গা থেকেই হয়তো পিতামাতা তাকে সেই জায়গা থেকে পিতামাতা হয়তো শাসন করেছেন, কিন্তু তিনি শরীয়ত সম্মতভাবে বিয়ে করেছেন। বয়স আমি বাদ দিলাম, তাহলে শরীয়ত তো এও শিক্ষা দেয় পিতামাতার সাথে ভালো আচরণ করতে, পিতামাতার গোষ্ঠী না করতে। দ্বিতীয়ত, শরীয়ত তো একথা বলে নাই যে আপনি বেপরদা হয়ে রাস্তাঘাটে চলবেন। এবং আপনি দেখেন, চাস্তো ফুফু বলেন বা সমাজে এরকম কিছু লোক, এরকম কিছু সম্পর্ক আছে যেগুলো বিবাহ করা জায়েজ, আপনি কিন্তু করেন না, কারণ সামাজিকতার একটা বিষয় আছে। দ্বিতীয়, ধরেন আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হলাম, পরিপূর্ণ পর্দা করেন তিনি, আমি কিন্তু রাস্তায় আমার স্ত্রীর রিস্কায় জড়াইয়া ধরি না, বলি না আমার স্ত্রী পর্দা করছে, হ্যাঁ আমার তো জায়েজ আছে। আরে ভাই, জায়েজ তোমার ঘরে গিয়ে করো, তো রাস্তাঘাটে কেন? আমি যেটা বলতে চাচ্ছি, যখন আমার সাথে যে কোনো জিনিস মিলে যায় তখন আমি শরীয়ত ধর্মকে নিয়ে আনি, তাহলে একটা ধর্ম ব্যবসার মতো। হ্যাঁ, কারণ ধর্মটাকে A to Z, সকাল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানার সুযোগ আছে। যেরকম আমরা বাচ্চা জন্ম নিলে কানে আজান দিয়ে একামাত দেই, 7 দিনের দিন হ্যাঁ আকিকা করি, নাম রাখি, ধর্ম বলছে। আবার মৃত্যুর সময় দেখেন শরীয়ত সম্মতভাবে গোসল করিয়ে, কাফন করিয়ে, দাফন করিয়ে, আবার ধর্মীয় অনুযায়ী কিন্তু তাকে কবরে শুয়াইয়া দিচ্ছি। তো ধর্মটা কিন্তু আপনার ওই মুড়ির মোয়া নয় যে মন চাইলো আপনি কিনলেন খাইলেন। হ্যাঁ, তো আমি যে কথা বলছি যে যদি মনে করেন যে বিয়েটা তো অবশ্যই সংবিধান অনুযায়ী, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী, শরিয়া অনুযায়ী হয়েছে, ওকে ফাইন। কিন্তু আমার কথা হলো, শরীয়ত তো এই কথা বলে নাই। তিনি যেভাবে শার্ট প্যান্ট পরছেন বেপরদা ভাবে, তিনি যেহেতু শরীয়তকে সম্মান করেন, লিভ টুগেদার করেন নাই বলেছেন, জিনা ব্যভিচার করছেন না, তাহলে আপনি পর্দাও করেন। তারপরে যেভাবে আপনি, এটা কি কারণটা কি, যে বিরোধিতা করার কারণটা কি, অসঙ্গতিটা কোন জায়গায়, আমি সেটা বলছি। দেখেন, আমারও কিন্তু 2টা মেয়ে আছে, নজিবুল ভাই, আকবর ভাইয়ের আছে কিনা, বা মনির ভাই, হয়তো আমাদেরও ছেলে মেয়ে আছে। দেখুন, ভালো এবং মন্দ দুইটারই কিন্তু প্রভাব পড়ে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যখন আতরের দোকান, ফুলের বাগানের সামনে দিয়ে যাবেন, আপনি না চাইলেও আপনার নাকে ঘ্রাণ চলে আসবে। যখন আপনি ডাস্টবিন বা ময়লাযুক্ত কোনো জায়গা দিয়ে যাবেন, বা কোথাও একটা কিছু মরে পচে গেছে, দুর্গন্ধ কিন্তু আপনার নাকে চলে আসবে। তারা যেভাবে প্রচার প্রসার প্রমোট করছে, এটা দেখে বর্তমান সমাজের পিতারা মায়েরা কিন্তু তারাও কিন্তু মনে করছেন যে একটা আতঙ্কের শিকার হচ্ছে, যে আসলে এগুলো কি, এগুলো এত প্রমোট করার তো বিষয় না। কারণ কি, আসলে দেশে ওই যে আমার নজিবুল আকবর ভাই বলেছেন পেঁয়াজের দাম, বা দেশে এত সমস্যা থাকতে এই সমস্যাগুলো নিয়ে আজকে আমাদের কথা বলা হচ্ছে। আসলে কি জানেন, এগুলো দিয়ে আমাদেরকে কি ভুলিয়ে রাখা হচ্ছে কিনা আসল মঞ্জিল, আসল উদ্দেশ্য কি আমাদের, সেগুলো ভুলিয়ে রাখা হচ্ছে কিনা, এগুলো নিয়ে কথা বলার আসলে এরকম কিছু নেই। কিন্তু কেন বলা হচ্ছে যে তারা আজকে এই বিষয়টাকে মিডিয়া বলেন বা তারা বলেন যেভাবে হাইলাইটস করছে, প্রচার করছে, এটা আমার মনে হচ্ছে যে অন্য একটা প্রভাব পড়তে পারে সমাজে। আমরা আতঙ্কিত বা শঙ্কিত, কিন্তু তিনি যেভাবে মা বাবার ব্যাপারে স্পষ্ট ভাবে লাইভে এসে, আমিও ফেসবুকে করে লাইভে দেখার সুযোগ হয়েছে আগে পরে মিলে, এই পিতা মাতার প্রতি যে গোস্তাখি, অথচ যে পিতা মাতা তাকে কষ্ট করে লালন পালন করেছে, সেই পিতা মাতার সাথে তিনি এমন আচরণ করতে পারেন না। আমার মা আমাকে একসময় তো বেঁধে পিটিয়েছেন, এখন আমি মানুষের মতো মানুষ হয়েছি বলে মনে করি, আমার মায়ের শাসনের বদলতে, আমার উস্তাদের শাসনের বদলতে। ওই দিন আমি দেখলাম, ইন্ডিয়ার একটা ভিডিও ক্লিপ দেখলাম, যে ওই ম্যাডামের ছাত্ররা এখন আপনার মনে করেন যে কেউ BCS ক্যাডার, কেউ শিক্ষকতা করছে, কেউ বড় বড় সরকারি চাকরি করছে। তো ম্যাডামকে দেখতে এসে ম্যাডামের হাতে একটা বেত দিয়ে হাত সামনে দিয়ে বলছে, তার বয়স হয়তো 45-50 হয়ে গেছে, ম্যাডাম আপনি আমাকে একটা বেত মারেন হাতের মধ্যে। অর্থাৎ সে বুঝাইতে যাচ্ছে, ম্যাডাম আপনার ওই শাসনগুলো আজকে আমাদেরকে এই পজিশনে নিয়ে গেছে। তো পিতা মাতার শাসন, উস্তাদদের শাসন থেকে সে জুলুম মনে করে মানুষের কাছে কি করছে, এটা যে এইভাবে মিডিয়ার মাধ্যমে করছে। তাহলে আজকাল 2 দিন পরে কোন সন্তান সে বলে ফেলবে মা বাবার প্রতি যে তুমি আমার দেখতে পারো না, তুমি আমার প্রতি অন্যায় করছো, তুমি আমার প্রতি জুলুম করছো, তাহলে মেসেজগুলো কি দেওয়া হচ্ছে সমাজে? এজন্য আমি মনে করি এগুলো এখনই থামার দরকার। এবং পিতা মাতার সাথে কিভাবে সম্পর্ক গভীর করা যায়, আমার কাছে মনে হয় মুস্তাক সাহেবের কথাবার্তা শুনে ভদ্রলোক মনে হয়েছে। এখন কতটুকু ব্ল্যাকমেইল হয়েছে, কি হয়েছে না হয়েছে, এটা তারা 2 পরিবারই ভালো জানেন। যেহেতু তিশা তিনি তার স্বামীর পক্ষে অবস্থান নিয়েছেন, তার স্বামীকে যেভাবে সম্মান শ্রদ্ধা করা উচিত, পাশাপাশি তার পিতা মাতাকে সম্মান এবং শ্রদ্ধা করা। তো আমাদের সমস্যা আসলে মোশতাকের বিয়ে নিয়ে ছিল না। এখানে মোশতাক এবং তিশা বলতেছে যে তারা আসলে ভালোবেসে বিয়ে করতে, অথচ তারা ইন্টারভিউতে বলছে, তিশা বলতেছে যে তাকে শাসন করছে বিধায়, মায়া বাবার একগুঁয়েমির কারণেই সে নাকি মোশতাককে বিয়ে করছে। চলুন সেই ইন্টারভিউটা একটু দেখে আসি। অনুষ্ঠে খাতা নিতে ভুলে গেছি, এজডব্লিউ করেনি, বা ক্লাসে কথা বলছে, আমাদের আইডিয়ালের টিচার একটু স্ট্রিক্ট, তারা মন্তব্য দিয়ে দেয় যে এটা করেছে, বা ক্লাস থেকে আজকে দুষ্টামি করলাম লিখে দিল, ক্লাসে হইচই করেছে। তো এই ছোটোখাটো মন্তব্যগুলো আমার মা খুব স্ট্রিক্টলি নিত, যে এই ধরনের একটা মন্তব্য কেন এসেছে। একবার এমন হয়েছে যে আমাকে এসে যখন দেখছি আমি গল্পের বই পড়ছি, আমার পড়ার টেবিল থেকে বইগুলো ছুঁড়ে ফেললো, যে তুমি এটা পড়তে পারবে না। এখানে মোশতাক তিশা অনেক কথাই বলছে, একটা কথা কিন্তু স্পষ্ট, সেটা হচ্ছে তিশা তার পিতামাতার কাছে শাসনে ছিল। একটা সন্তানকে তার পিতামাতার শাসন করবে না, তাকে ছেড়ে দিবে, উলঙ্গপনা
করে বেড়াবে, এটা তো হতে পারে না। তার পিতামাতা তাকে শাসন করছে, আর সেই শাসনের ফলেই মানে সেই শাসনকে তিনি নির্যাতন হিসেবে ধরে নিয়েই তিনি জান্নাত নামক যে জাহান্নামে তিনি ঝাঁপ দিয়েছেন। এর শেষ ফল কি হবে সেটারই দেখার অপেক্ষায় রয়েছি। আপনার কি মনে হয় তিশা এখানে বুদ্ধিমানের কাজ করছে নাকি বোকার মতো পিতামাতার অবাধ্য হয়ে বোকার মতো কাজ করছে? কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে যাবেন যৌক্তিকতা সহকারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।